রাইনোপ্লাস্টি আসলে কি? এর উপকারিতা কি? এটা করলে কি হয়, না করলে কি হবে, করলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কতটুকু থাকে? আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট প্লাস্টিক সার্জারি, এমজেড হসপিটাল, ঢাকা। রাইনোপ্লাস্টি নিয়ে নানা মানুষের নানা ধরনের প্রশ্ন আছে। প্রথমত বলে থাকি, রাইনোপ্লাস্টি দুই ধরনের হয়ে থাকে। একটা রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টি আর একটা অ্যাস্থেটিক রাইনোপ্লাস্টি। রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টি, আমরা যারা রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জন, তাদের কাছে যে কারণে আসে, অনেক সময় দেখা যায় নাকের উপরে নানা ধরনের ক্যান্সার হয়ে থাকে, অথবা অন্য কোনো কারণে নাকের ট্রমা কারণে নাক অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, পুড়ে যাওয়ার কারণেও নাক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের রাইনোপ্লাস্টি করা লাগে, নতুন করে রিকনস্ট্রাকশন করা লাগে। সেক্ষেত্রে যেটা হয়, আমরা সাধারণভাবে আমরা জানি নাকের স্ট্রাকচারটা কিন্তু তুলনামূলকভাবে একটু আলাদা। একটা মুখের সাথে এর একটা 3 ডাইমেনশনাল একটা পিকচার থাকে। এটা তৈরি হয় বোন, নেজাল বোন, উপরের দিকে নেজাল বোন থাকে, কার্টিলেজ থাকে, মাল্টিপল কার্টিলেজ থাকে, এবং তারপরে এক ধরনের ফাইব্রোপেট ফ্যাটি টিস্যু থাকে, এবং স্কিনও থাকে। নাকের স্কিন সাধারণভাবে অন্যান্য জায়গার স্কিনের তুলনায় বেশ পুরু হয়ে থাকে। তো এই কমপ্লেক্সিটি অফ দি নেজাল রিকনস্ট্রাকশন যেটা, সেটাও কিন্তু নাকের সার্জারির ক্ষেত্রে বেশ জটিলতা সৃষ্টি করতে পারে। তো আমরা রিকনস্ট্রাকশন কথা যেটা বললাম, যে ক্যান্সার হলে সাধারণত নাকের অনেক সময় পুরো নাকটাই ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আমাদের এই বোনস দিতে হয়, কার্টিলেজ রিপ থেকে অনেক সময় আনা হয়, অথবা কান থেকে আনা হয়। তারপরে আমাদের ফোরহেড যেটা আছে, এখান থেকে আমরা ফ্লাপ নিয়ে এটা দিয়ে থাকি। অনেক সময় এত বড় অংশ চলে যায় যে ভিতরের দিকে একটা মিউকোজা থাকে, সে ভিতর বাইরে দুই দিকে রিকনস্ট্রাকশন করতে গেলে ফ্রি টিস্যু ট্রান্সফারের প্রয়োজন হয়, অর্থাৎ অন্য জায়গা থেকে রক্তনালী সহ স্কিন, সফট টিস্যু নিয়ে এসে তারপরে রিকনস্ট্রাকশন করা লাগে। তো বার্নের ক্ষেত্রে তো অবশ্যই হয়, অনেক ক্ষেত্রে আমাদের করতে হয়, এবং ট্রমার ক্ষেত্রেও আমাদের করতে হয়। এর বাইরে এক ধরনের রাইনোপ্লাস্টি আসে, যে রাইনোপ্লাস্টি আসলে সমধিক মানুষের কাছে পরিচিত। সেটা হচ্ছে অ্যাস্থেটিক বা কসমেটিক রাইনোপ্লাস্টি। সারা পৃথিবীতেই রাইনোপ্লাস্টির নানা ধরনের ধরন আছে। আমরা জানি যে মানুষের রেশিয়াল ভেদে, অর্থাৎ আফ্রিকান একটা মানুষের নাকের, তারা যে ধরনের নাক পছন্দ করে, একজন মঙ্গোলিয়ানরা কিন্তু সে ধরনের নাক পছন্দ করেন না। আবার এশিয়ান নাকের ব্যাপারটাও একটু আলাদা থাকে। তো এই ধরনের রেশিয়াল ভিত্তিতে মানুষ নাকের শেপ তাদের পছন্দ মতো অনেক সময় করতে চায়। তো কি কি কারণে সাধারণভাবে এটা হয়? অনেক সময় দেখা যায় নেজাল ব্রিজ, এখানে দাবা থাকে, স্যারেল নোজ আমরা বলে থাকি। অনেকের নাকের টিপটা ভোঁতা থাকে বা ব্রড থাকে। অনেক সময় নাকের দুই পাশে, যেটা আমাকে আলা অফ দ্য নোজ বলি, সেটা অনেক সময় ব্রড থাকে। এরকম নানা ধরনের ইস্যু থাকে। তো অনেকে চান যে তার নাকটা একেবারে চোখা হয়ে যাক, নাকের টিপটা একদম চোখা হয়ে যায়। কেউ চায় তার ব্রডনেস যেটা আছে, বেশি ব্রড, এটাকে চিকন করতে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেই কোনো একটা তারকার, পুরুষ বা মহিলারা তাদের পছন্দের তারকার একটা ছবি নিয়ে এসে বলে যে আমার নাকটাকে ঠিক এমন করে দেন। আসলে এই বিষয়গুলো নিয়ে যারা রাইনোপ্লাস্টি করে থাকেন, তারা মাঝে মধ্যে কিন্তু বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে থাকেন। এবং আমরা সাধারণভাবে যেটা করে থাকি, রাইনোপ্লাস্টির একটা রোগীকে এটা করবার আগে তার সঙ্গে অনেকবার আলোচনা করে থাকি, এবং এক্ষেত্রে অনেক সময় অটোলোগাস রাইনোপ্লাস্টি করা যায়, আবার অনেক সময় ইমপ্লান্ট বসানো লাগে। তো অটোলোগাস রাইনোপ্লাস্টিটা কি, আর ইমপ্লান্টের বিষয়টা কি, এটাও আমাদের একটু বোঝা যেতে পারে। ধরুন আপনার টিপটা শুধু আপনি ভোঁতা আছে, সেক্ষেত্রে আপনি অন্য কিছুই করা লাগবে না, শুধু এটাকে ডিসেকশন করে, ক্লোজ রাইনোপ্লাস্টির মাধ্যমে এটা ডিসেকশন করে আপনি এটাকে রিকনস্ট্রাকশন করে দিতে পারেন, সেটা ঠিক হয়ে যেতে পারে, অন্যান্য অংশ যদি ভালো থাকে। আবার আপনাকে যখন বলা হবে যে আপনি আমাকে এরকম করে দিতে পারেন, তো মূল বিষয়টা হচ্ছে মানুষের নাক তার ফেসের সঙ্গে একটা সামঞ্জস্যের একটা ব্যাপার থাকে। সব ফেসের যে ফেসিয়াল যে স্কেলেটন থাকে বা ফেসিয়াল যে কাঠামোটা থাকে, তার সাথে রেশিও করে কিন্তু নাকটা তৈরি করা হয়। তো অনেক সময় আমরা এই ক্ষেত্রে পেশেন্টের সঙ্গে আমাদের অনেক কথা বলতে হয়, যে পেশেন্ট যেভাবে চায়, অনেক সময় সেটা করতে গেলে তার মানে আমরা মুখের সৌন্দর্যটা কিন্তু আলাদা আলাদাভাবে না, আপনি হয়তো আপনার নাক অনেক সুন্দর, ঠোঁট আলাদাভাবে সুন্দর, চোখ আলাদাভাবে সুন্দর, কিন্তু রেশিওতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু অ্যাজ এ হোল আপনার সৌন্দর্যটা পরিস্ফুটিত হবে না। অর্থাৎ আপনার ফেসের সঙ্গে মিল রেখেই রাইনোপ্লাস্টি করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা আগেই বললাম যে অটোলোগাস রাইনোপ্লাস্টি যে কথাটা আছে, অনেক সময় কার্টিলেজ আমরা আগে বলেছি, যেটা যেটা
বোনস অথবা কার্টিলেজও সংশোধন করতে হতে পারে, অতিরিক্ত দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের নেজাল যে সেপ্টাম আছে সেখান থেকে অনেক সময় আমরা কার্টিলেজ সংগ্রহ করি, অথবা আমরা কানের যে আছে কানের থেকে কার্টিলেজ সংগ্রহ করতে পারি, অথবা রিবের যে কার্টিলেজ আছে সেখান থেকে সংগ্রহ করতে পারি। এইভাবে যদি তার নিজের শরীর থেকে কোনো একটা অংশ নিয়ে রিকনস্ট্রাকশনে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় অটোলগাস রাইনোপ্লাস্টি। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমরা ইমপ্লান্ট ব্যবহার করে থাকি, সেই ইমপ্লান্টগুলো সাধারণভাবে আমরা অনেক সময় ফরেন বডি হিসেবে ট্রিট করি, অর্থাৎ একটা এল শেপ অথবা মানে ছোট্ট একটা শেপের এটা টিপটা রাইনোপ্লাস্টি করবার জন্য ছোট্ট একটু দিতেও হতে পারে। ডরসামটাকে যদি আমরা স্ট্রেট করতে চাই সেক্ষেত্রে তখন পুরো একটা এল শেপের একটা ইমপ্লান্ট দেওয়া হয়। এখন এই ইমপ্লান্টের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা হতে পারে, বা এই ইমপ্লান্ট যদি আমরা দিতে চাই তাহলে যিনি আসেন রাইনোপ্লাস্টি করতে তাদের সঙ্গে আমরা পরিপূর্ণভাবে কথা বলে থাকি। যেহেতু একটা ফরেন বডি, যে কোনো ফরেন বডির ক্ষেত্রেই অর্থাৎ বাইরের জিনিস শরীরে যখন আমরা প্রবেশ করাই তার কিন্তু অনেকের ক্ষেত্রে এটা রিয়াকশন হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা বের হয়েও যেতে পারে, অনেকের ক্ষেত্রে ইনফেকশনও হতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই করতে হয়। তবে আমরা যদি ওভারঅল কথাটা চিন্তা করতে পারি তাহলে একজন দক্ষ সার্জন যিনি সচরাচর করে থাকেন তার কাছে রাইনোপ্লাস্টি অবশ্যই সেফ। আর আমরা আরেকটা কথা বোধহয় শুরুতে বলেছি যে রাইনোপ্লাস্টি দুই ধরনের হয়, একটা ওপেন রাইনোপ্লাস্টি, একটা ক্লোজ রাইনোপ্লাস্টি। ওপেন রাইনোপ্লাস্টিতে নাকের যে ডরসাম সহ পুরোটাকে তুলে একদম উপর পর্যন্ত এনে ফেলে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত রাইনোপ্লাস্টিতে আপনাকে সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন হয়। আর ক্লোজ রাইনোপ্লাস্টি ছোট্ট ইনসিশন দিয়ে এখানে করা হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা বোঝা যায় না, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই করা সম্ভব। তো আমরা ক্লোজ করি, ওপেন করি, অথবা অটোলগাস করি, অথবা ইমপ্লান্ট ব্যবহার করি, প্রত্যেকটি ক্ষেত্রেই এক একজন মানুষের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এটা অ্যাসেস করতে হয়। অনেক রোগী আমাদের কাছে সরাসরি ফোন করে বলেন আপনি রাইনোপ্লাস্টি করতে চাই, আমার কত টাকা লাগবে, বা আমার একটা আইডিয়া দেন। আসলে রাইনোপ্লাস্টি করতে গেলে অন্তত আমরা কমপক্ষে 3টা সেটিং ইউজ করে থাকি। প্রথমে তার সঙ্গে কথা বলি, তার বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া হয়, সেই ছবিগুলো অ্যানালাইসিস করা হয়। এরপরে আমরা তার সে জিয়ে দিয়ে কমফোর্টেবল, অ্যানেস্থেশিয়া দিয়ে কমফোর্টেবল না লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কমফোর্টেবল, এই বিষয়গুলো আলোচনা করবার পরেই আমরা করে থাকি। সেজন্য আমাদের দর্শক যারা আমাদের কাছে এরকম প্রশ্ন করেন, অনেকে বলেন আমরা অনেক দূর থেকে আসি, আসলে বিষয়গুলো এরকম না। আপনি যখন এই ধরনের একটা সার্জারি করবেন অবশ্যই আপনি যার কাছে করবেন ডিটেল আলোচনা করেই এটা করা উচিত বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।